নমস্কার নমস্কার নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, আর আমরা ভাবতে ভুলে গেছি বলেই আগামী প্রজন্মের জন্য আমাদের ভাবতে হবে। আগামী প্রজন্মকে যদি সঠিক রাস্তায় আমরা নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ। তাই আসুন সবাই মিলে আমরা আগামী প্রজন্মের জন্য ভাবি, আর আমি আপনাদেরকে ভাবনার খোরাকটা যোগাই। আজকে কোনো পলিটিক্সের আলোচনা করব না। আজকে যে আলোচনাটা করব সেটা একটু একদম অন্য রকমের। আমাদের যে এই প্রজন্ম, এই প্রজন্মকে নিয়ে একটু আলোচনাটা করব। দেখুন, আমরা যারা 40, 50, 60-এর কোঠায় বয়স, তারা কিন্তু জীবনের যে সময়টা কাটিয়ে এসেছি, সেই সময়টায় কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। ওই লণ্ঠন, কুপি, ডিম লাইট থেকে শুরু করে মাটির বাড়ি, পাকা বাড়ি, মাটির রাস্তা, পাকা রাস্তা, ব্রিজ তো তখন ছিলই না। ব্রিজের কনসেপ্টই আলাদা ছিল। ব্রিজ হতে দেখলাম পাকা পাকা ব্রিজ। তারপরে শিক্ষার যে ব্যাপারটা যদি বলি, আমি অন্তত আমার মনে আছে যে আমি ওই এক হাতে বই, এক হাতে বস্তা নিয়ে যেতাম প্রাইমারি স্কুলে পড়তে। সেখান থেকে আজকে প্রায় এসি রুমে সব পড়াশোনার ব্যবস্থা হয়েছে। আমরা 1975-এ যতদূর সম্ভব টেলিভিশন আসে, সিনেমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার হওয়া, এরকম নানা রকম ইতিহাসের সাক্ষী আমরা কিন্তু আছি। এই যে প্রজন্মটা আমাদের, এই যে বললাম 40, 50, 60 বছর বয়স্ক যারা লোকজন আমরা আছি, তারা কিন্তু জীবনের অনেক 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 কিছু আমরা পেয়েছি। আজকে মোবাইল আমাদেরকে সেই জায়গার থেকে পিছিয়ে দিয়েছে। আমি নিজে একসময় জেলার হয়ে খেলতাম। মাঠে আমাদের জীবন সময় কাটতো। বাবা মার বকাঝকাও যেমন খেতাম এই খেলাধুলার জন্য। আজকে বাচ্চারা কিন্তু মোবাইলের জন্য বাবা মার কাছে বকা খায়। খেলাধুলার জন্য তারা মাঠে গিয়ে খুব কম দেখবেন তারা মাঠে যায় না। মাঠে গিয়ে খেলার জায়গা নেই। এক তো মাঠ কমে গেছে, দ্বিতীয় ছেলেমেয়েদেরও অনীহা। আর ওই ইঁদুর রেস, র্যাট রেস যাকে বলে, আমার ছেলে বা আমার মেয়েকে টপ হতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি। দেখুন, আমাদের দেশের জনসংখ্যা 2011-র পরে আর তো সেন্সাস হয়নি। তো সেই অনুপাতে কে কী বলছে, কে কীরকম বলছে আমি জানি না। ধরে নিচ্ছি যে প্রধানমন্ত্রীর মুখ থেকে যেটা বেরোয় 140 কোটি, সেটাই 140 কোটি ধরেই এগোই। 140 কোটি জনসংখ্যা কিন্তু প্রচুর। আজকে যদি আমরা বিদেশের কোনো একটা দেশে, যে আমেরিকার কথাই যদি বলি, সবথেকে ধনী আরব আমিরাটসের কথা যদি বলি, সেখানে কিন্তু জনসংখ্যা তাদের দেশের আয়তনের তুলনায় অনেক কম। তাদের যা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারে, জনসংখ্যা বেশি হওয়ার কারণে ভারতবর্ষের কিন্তু সেইটা দেওয়া সম্ভব নয়। ইনফ্রাস্ট্রাকচারে ভারতবর্ষ সেই জন্য অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য প্রগতিশীল দেশগুলি থেকে। আমাদের ছেলেমেয়েরা, যারা বিশেষ করে আমরা বাঙালি, আমাদের বাঙালি ঘরের ছেলেমেয়েরা, আমরা সবসময় ছোটোবেলা থেকেই চাই হয় ডাক্তার হোক না ইঞ্জিনিয়ার হোক। কিন্তু এর বাইরেও প্রচুর 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 স্কোপ আছে, যেসব জায়গায় আমরা খুব কম সংখ্যক, যদি 11 কোটি বা এই বাংলাভাষী হয়ে থাকে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি 11 কোটি হয়ে থাকে, খুব কম সংখ্যক পিতামাতাই এই হায়ার সেকেন্ডারি পরে, 12-এর পরে তার ছেলেমেয়েকে কোন জায়গায় পৌঁছে দেবে সেই নিয়ে কিন্তু খুব একটা ওয়াকিবহাল মনে হয় না। ইদানিং তাও কিছু কোর্স, অনলাইন কোর্স হয়, যেমন মোবাইলের দ্বারা ছেলেমেয়েরাও কিছুটা ওকে, তবুও 90% ছেলেমেয়ে হয় নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, অথবা জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নেয়। খুব কম সংখ্যক লোক, ছেলেপেলে কিন্তু অন্য কোনো পেশায় যেতে চায়। আমি খুব
স্পেসিফিক্যালি একটা জয়েন্ট এন্ট্রান্সের কথা বলবো, সেটা নেয় হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, NCHMCT, যার প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সটা হবে এপ্রিল মাসের 27 তারিখে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 তারিখে, 16ই ফেব্রুয়ারি। এই পরীক্ষাটাতে কিন্তু চান্স পেয়ে গেলে হাতে হাতে চাকরি একটা ব্যবস্থা আছে, যেমন, এবং বেশ ভালো অঙ্কের টাকা, মানে মায়নাটা কিন্তু বেশ ভালো অঙ্কের। নিদেন পক্ষে 30 থেকে 40 হাজার টাকা থেকে শুরু হয় এদের চাকরিটা। যে কোনো ব্যাপারেই যদি আরও কুলিনারি অনেক কোর্স আছে, সেই কোর্স, শেফের কোর্স, সেসব করতে পারলে অনেক বড় স্কোপ থাকে। কিন্তু এই কোর্সটা সম্বন্ধে কত লোক জানে? প্রথম কথা হচ্ছে, সবাই বলে হোটেল ম্যানেজমেন্ট মানে হোটেলে চাকরি। না, ভুল। হোটেল ম্যানেজমেন্ট মানেই হোটেলে চাকরি নয়, এটা অনেক ওল্ড কনসেপ্ট। এখন এই হোটেল ম্যানেজমেন্টের ব্যাপারটা হয়ে গেছে হোটেল অ্যান্ড হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন, পুরোপুরি বিএসসির একটা কোর্স, বিএসসি ডিগ্রি দেওয়া হয়। এই হোটেল অ্যান্ড হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন এখন কিন্তু চারিদিকে দরকার। হসপিটালিটির তো খুবই দরকার এবং প্রচুর চাহিদা। সেই জন্য এই কোর্সটা করলে, এই কোর্সটা সম্বন্ধে কিন্তু অনেকেই ওয়াকিবহাল নয়। NCHMCT এই ওয়েবসাইটে গিয়ে 16 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে এটা কিন্তু করতে পারেন। ছেলে মেয়েদেরকে একটা সুযোগ দিতে পারেন, যাতে পরীক্ষা বেরোনোর আগেই, মানে পরীক্ষার রেজাল্ট, 3 বছরের কোর্স, একটু খরচ সাপেক্ষ, খুব সাধারণ ঘরের লোকদের পক্ষে একটু অসুবিধাই হবে। প্রায় 9-10 লাখ টাকা 3 বছরে খরচা আছে। তো এইটা যদি করতে পারে তাহলে কিন্তু অনেক সুযোগ আছে, কিন্তু কতজন জানেন? আমি আজকে এই কোর্সটা সম্বন্ধে এই কারণেই বললাম যে এটার যেহেতু প্রসপেক্টটা অনেক ভালো এবং খুব দ্রুত এই কোম্পানিগুলি, দেখুন, আজকে সরকারি চাকরি নেই বললেই চলে। প্রাইভেট কোম্পানিগুলিতে যে চাকরির ব্যবস্থা আছে, সেখানে কিন্তু যদি সঠিক শিক্ষা নিয়ে প্রবেশ করা যায় তাহলে কিন্তু তাদের গুরুত্ব অনেক বেশি, সেই স্টাফগুলির গুরুত্ব অনেক বেশি। সেই জন্য বলছি যে আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম ওই প্রাইমারি স্কুলের টিচার, ডিএলএড করবে, বিএড করবে, হাই স্কুলের টিচার হবে, এই কনসেপ্ট থেকে আমাদের বেরোতে হবে। আমরা ব্যবসা নিয়ে ভাবিই না, কিন্তু ব্যবসাতে প্রচুর পয়সা আছে, কিন্তু আমরা কতজন ভাবি ব্যবসা নিয়ে? আজকে যারা ব্যবসায়ীর ছেলে পেলে, তারাও কিন্তু ব্যবসা নিয়ে অতটা ভাবিত না। ওই গিয়ে প্রাইভেট কলেজগুলিতে ভর্তি হবে, জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে পারবে না। যারা ভালো র্যাঙ্ক করছে IITতে চলে যাচ্ছে, নিটে NITতে চলে যাচ্ছে, তাদের কথা আমি ছেড়ে দিলাম। কিন্তু এইটা করে আজকে নিট দিয়ে চান্স পাচ্ছে না, 1 কোটি টাকা দিয়ে বাইরে কোনো একটা প্রাইভেট কলেজে, বাইরে কোনো একটা রাজ্যে গিয়ে ভর্তি হয়ে গেল। কী লাভ? কেন? এটা ছাড়া কি আর কোনো রাস্তা নেই? ছেলে মেয়েদের কি কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তারি করতে হবে? আরও অনেক কোর্স আছে, আমি একে একে সব বলবো। কিন্তু আমরা কি সেইভাবে আমাদের ছেলে মেয়েদেরকে করছি না। আমাদের যে এখন প্রত্যেকেরই 1টি বা 2টি সন্তান, খুব জোর, তারা কিন্তু ওই বাবা মার উপরে হয়তো অনেকটাই নির্ভর করে থাকে। কারণ আমরা এই উত্তরবঙ্গে যারা থাকি, তারা একটু ইনফ্রাস্ট্রাকচারের বাইরে থাকি, যোগাযোগের বাইরে থাকি। সেই মতো আজকে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল, দিল্লি, পাটনা, গুরগাঁও, কেরালাতে যেসব এডুকেশনাল হাব, রাজস্থানের কোটা, এসের আশেপাশে যারা থাকে, তারা কিন্তু অন্যরকমভাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা পায় এবং হাজারো কোর্স আছে, সেই একটা না হলে আরেকটাতে ঢুকে যায়। কিন্তু আমাদের বেশিরভাগই দেখা যায় জয়েন্ট পরীক্ষা দিল, অল ইন্ডিয়া জয়েন্ট দিল, অথবা বেঙ্গলের জয়েন্ট দিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিল, দিয়ে খুব ভালো র্যাঙ্ক করতে পারলো না, গিয়ে একটা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেল এবং সেখান থেকে কোনো রকমভাবে বিটেক ডিগ্রিটা করলো। সে যে কোনো স্ট্রিমেই হতে পারে, সিভিল হতে পারে, মেকানিক্যাল কোরগুলি হতে পারে। এছাড়াও এখন নতুন আরও অনেক কোর্স আছে। বেশিরভাগ ক্ষেত্রে আইটিতে লোকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তারপরে জব কোথায়? ওই 15,000 টাকার মায়নায় কন্ট্রাকচুয়াল বেসিসে ঢুকতে হচ্ছে, আরও কমেও ঢুকছে, অনেকে 10,000 টাকার মায়নায় ঢুকছে। কিন্তু এটুকু বলতে পারি
এই আমি NCHM-CT যে কথাটা বললাম, আমি কোনো প্রমোট করছি না, কারণ এটা গভর্নমেন্টের একটা এখানে প্রমোট করার কোনো ব্যাপার নেই। এটা গভর্নমেন্টের অর্গানাইজেশন, পরীক্ষা গভর্নমেন্ট নেয়। আমি আমার সাধারণ আমাদের বাংলার ছেলেমেয়েদেরকে এই কথাটাই বলছি যে এই পরীক্ষাটা দাও, জয়েন্টে বসো। 16 তারিখ ক্লাস ডেট, আজকে 11 তারিখ, এখনও 5 দিন সময় আছে। পরীক্ষাটা দাও, বসো। এবং আমার মনে হয় যারা যারা সাকসেস হবে, যারা যারা সরকারিতে চান্স পাবে, প্রাইভেটে ভর্তি হওয়ার দরকার নেই, কিন্তু যারা সরকারিতে চান্স পাবে তাদের কিন্তু অনেক বড় বড় প্রসপেক্ট। এইখান থেকে পাস করে এই সব কলেজের MSc কমপ্লিট করতে পারলে, BSc 3 বছরে, MSc 2 বছরে, এমনি নর্মাল যেটা MSc কোর্স আছে সেই সেম কোর্স পাস করার পরে কিন্তু ভারতবর্ষের প্রতিটি ম্যানেজমেন্ট, মানে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট কলেজগুলিতে সরকারি শিক্ষকতার সুযোগ পাওয়া যায়। শুধু তাই নয়, টাটা, বিড়লা, আদানি, আম্বানি গ্রুপদের এয়ারলাইন্সগুলিতে প্রচুর স্কোপ। এই যে যারা বিমান সেবিকা হতে চান, এইখানে ভর্তি, এই কোর্সটা করুন। বিমান সেবিকা হওয়া তুড়ি দিয়ে হয়ে যাবেন আপনারা। এদের থেকেই সবাইকে টানা হয়। এই যারা IHM-গুলি থেকে, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এইখান থেকে যারা পাস করতে হবে, প্রতিটি রাজ্যে একটি করে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আছে, এখান থেকে পাস করতে হবে। আপনারা যারা পাস করবে, যারা এই তাদের কিন্তু স্কোপ, প্রচুর স্কোপ। যারা মনে করছেন যে আমি বিদেশে গিয়ে চাকরি করব, এইখানে পড়ুন, IHM-এ ভর্তি হন, পরীক্ষা দিন, প্রবেশিকা পরীক্ষা, চান্স পান, ভর্তি হন, কমপ্লিট করুন। হাতে বাঁধা চাকরি, রেজাল্ট বেরোনোর আগে হাতে অ্যাপয়েন্টমেন্ট, ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে। তো আমরা এই যে আমাদের বাবা মারা যারা, তারা কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে সেইভাবে হয়তো পড়াচ্ছি, র্যাট রেসে দৌড়াচ্ছি, ফার্স্ট হতে হবে, 98%, 99% মার্কস পেতে হবে, পারলে 100% কেন পেলো না তার জন্য বকাঝকা করব, সব কিছু করব। কিন্তু তারপরে নিটেও চান্স যদি না পায়, জয়েন্টেও ভালো রেজাল্ট করতে পারলো না, কিন্তু লিমিটেড সিট, সবাই তো চান্স পাবে না। তারপরেও নানা রকম সমস্যা, কেলেঙ্কারি তো আছেই লেগে। তাহলে ছেলেমেয়েরা কী করবে? তখন গিয়ে বিএড, ডিএড, ওই BSc-তে ভর্তি হয়ে গেল প্লেন। তো আমাদের প্যারেন্টসরা, যারা আমরা পিতামাতা, তাদেরকে সজাগ হতে হবে। আমরা তো অনেক দেখেছি, আমরা যেভাবে মানুষ হয়েছি সেইভাবে আজকে ছেলেমেয়েরা মানুষ হয় না। আজকে ছেলেমেয়েরা শুরু থেকেই এসিতে বসে পড়াশোনা করছে, স্কুলেও পড়ছে, বাড়িতেও পড়ছে, তাদের স্ট্রাগল করতে হয় না। আমাদের যে অর্থে স্ট্রাগল করতে হয়েছে, আমরা যেভাবে স্ট্রাগল করে বড় হয়েছি, আজকে কিন্তু ছেলে মেয়েদের সেইভাবে স্ট্রাগল করতে হয় না। খুব ভালো করে দেখুন, গ্রামাঞ্চলে যারা আছে তারা কিন্তু তাদের যে কৃষকের, দেখবেন মাঝে মাঝে কৃষকের ছেলে নিট কমপ্লিট করেছে, নিট পাস করেছে, রিক্সা পুলারের ছেলে বা মেয়ে নিট কমপ্লিট, তারা স্ট্রাগল করে করছে, তাদের দামটা অন্য। আজকে আমরা কি করছি? আমরা নোট কিনে বিভিন্ন ইনস্টিটিউটে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি করে সেখানে রেখে থেকে পড়াশোনা করাচ্ছি। আচ্ছা বলুন তো, আমরা যখন হায়ার সেকেন্ডারি দিয়েছি, সেই 84, 5, 6, 7 এই সময়কার কথাটা চিন্তা করুন তো, ছিল কি আমাদের জন্য কোনো স্পেশাল কোনো কোচিং ইনস্টিটিউট ছিল না। ওই একটা হালদার আর একটা কী ছিল, হালদার কোচিং সেন্টার কলকাতাতে ছিল। তারা কি করাতো? ডাক্তারিটা পড়াতো না। তাহলে সেই সময় ডাক্তার কি তৈরি হতো না? কি করে তৈরি হতো? বাঙালিরা কি করে ডাক্তার হতো? নিজেদের অধ্যাবসায় দিয়ে, নিজেদের পড়াশোনা দিয়ে। আজকের মতো পরিস্থিতিতে তারা কোনো দিনই পড়েনি। মানে আমাদের সেই সময়কার কথা বলছি, যারা ডাক্তার হয়েছেন। হয়তো অনেকেই বলবেন যে সময়োপযোগী যেটা, সেটা তো করতেই হবে, অবভিয়াসলি করতে হবে, কিন্তু তার সাথে সাথে ছেলেমেয়েদের সঙ্গেও এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং তাদেরকে ওই চাপে না রেখে, স্ট্রেস না দিয়ে, স্ট্রেস ফ্রি রেখে কিভাবে করা যায় সেটা দেখতে হবে। মারামারি, বকাবকি এসব তো করাই যাবে না, এসব নিষিদ্ধ। এসব করতে গেলে তাদের অন্যরকম হয়ে যাবে। চেষ্টা করতে হবে যে তারা যেন এই যে এত আতিশয্যের মধ্যে মানুষ হয়ে
লাস্টে ফেলিওর হয়ে যাচ্ছে, এই জায়গার থেকে বাবা মাদের বেরোতে হবে। তাদেরকে করতে হবে, তাদেরকেও চেষ্টা করার জন্য সুযোগ দিতে হবে। এই নয় যে সব কিছু দিয়ে সাহায্য করে সেটা লাস্টে সেই ছেলেটা বা মেয়েটা জীবনটাই শেষ করে দিচ্ছে। তার উপরে এত আমরা আশা করে ফেলছি যে তোমাকে আজ এবার ডাক্তার হতেই হবে, তোমাকে এবার ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে এবার আইডি কোডার হতেই হবে। তাই বলছি যে এই যে আমাদের বর্তমান পরিস্থিতি, এই যে ছেলেমেয়েরা, আমরা যে সময়কার কথাগুলি আমি আপনাদেরকে আগে বললাম, সেই সময়টা থেকে কিন্তু এখনকার সময় অনেক পাল্টে গেছে। আপনি কিন্তু যে মোবাইলে সময় কাটিয়ে দিচ্ছেন, ছেলেমেয়েরাও মোবাইলেই সারাদিন সময় কাটাচ্ছে। সেই আপনার কোনো মোবাইলের আজকে ওদেরকে নিয়ে কিন্তু মোবাইলে কোনো কিছু আটকাবে না, মানে কোনো কিছুতে প্রবলেম হলে আমরা কিন্তু গিয়ে আমার ছেলে মেয়েদের কাছে হাজির হয়ে দেখো তো এটা পারো কি না, বা দেখে দাও তো এটা ঠিক হলো কি না, বা এটা কি খারাপ হয়ে গেছে, কোথায় করতে হবে। ওরা এতটাই এক্সপার্ট হয়ে গেছে মোবাইলে। আমরাও কিন্তু সমসাময়িক মোবাইল ঘাটছি। আমরা সেই ওই ডায়াল করার থেকে, আমরা সেই ডায়াল করা টেলিফোন থেকে আমরা কিন্তু ফোন দেখেছি। আজকে আমাদের হাতে স্মার্টফোন, কিন্তু স্মার্টফোনে তারা আমাদের ছেলেমেয়েরা আমাদের থেকেও বেশি স্মার্ট। তো এই স্মার্ট হতে গিয়ে আবার অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। আমাদেরকে বা আমাদের পিতামাতা যারা আমরা যারা প্যারেন্টস আছি, সব ইরেসপেক্টিভ অফ অল ক্যাটাগরির মানুষ, সব রকমের মানুষ, গরিব, মধ্যবিত্ত থেকে আপার ক্লাস পর্যন্ত সবাইকে মেনটেন করতে হবে। ছেলে মেয়েদের প্রতি আমাদের আকাঙ্ক্ষাটা অনেক 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 বেশি। সেই আকাঙ্ক্ষা থেকে তাদের জীবনের কিন্তু অনেক কিছু আমরা কেড়ে নিই, এবং সেই কেড়ে নেওয়াটা আগামী দিনে প্রচুর পয়সা আছে। বাবা মা দুজনেই চাকরি করে প্রচুর টাকা জমিয়েছে, একটাই ছেলে লাস্টে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। প্রচুর দেখেছি, কারণ ওই ছোটোবেলায় যে প্রবলেমগুলি হয়েছে সেই প্রবলেম ইফেক্ট কিন্তু ওই সময় পড়ছে। প্রচুর এরকম ঘটনা আছে যে বাবা মা দুজনেই শিক্ষক, শিক্ষক বলছি, ধরে নিন শিক্ষকতা করতেন, প্রচুর টাকা পয়সা আছে, শেষ বয়সে এসে ছেলে মেয়ে দুজন, মা বাবা দুজনকেই বাড়ি থেকে বার করে দিল। এরকম ঘটনা আমরা দেখতে পাই এখন। কারণ ওই যে সেই সময়কার যে প্রবলেমগুলি হয়েছে, ছোটোবেলায় সে সেই মতো করে তাকে তৈরি করে উঠতে পারেনি। সবথেকে বড় ভুল বাবারা করে। বাবা তার পেনশনের টাকা ছেলের নামে করে দেয়, বাড়ি ছেলের নামে করে দেয়, শেষ বয়সে গিয়ে গুঁতো খায়। এটা ভুল, আমার মনে হয় ভুল। জানি না আপনারা কি বলবেন কমেন্টসে। আমি চেষ্টা করলাম আগামী প্রজন্মের জন্য একটা নতুন কোর্সের কথা বললাম, যে কোর্সটাতে অন্তত বাঙালিরা খুব কম যায় কোর্সটাতে। কারণ জানি না হোটেল ম্যানেজমেন্ট নিয়ে তাদের কোনো মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে কি না, কিন্তু এটা এখন হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেছে। ম্যানেজমেন্টটা হোটেল অ্যান্ড হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন, এই জায়গাটায় এই জায়গাটায় যদি করতে পারে সরকারি কোনো ইনস্টিটিউট থেকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট সব, IHM, নট IIHM, IHM, ইনস্টিটিউট অফ হোটেল, ভালো করে মাথায় রাখবেন, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এই যে কোনো ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে যদি পড়ে পাস করা যায়, চাকরি তো অবধারিতই, ভালো প্রসপেক্ট, প্রচুর টাকা, প্রচুর খ্যাতিও হয়। তো যাই হোক, আমি চেষ্টা করলাম যে এই যে প্রজন্মের জন্য প্রতিদিন বলি, কিন্তু প্রজন্মের কতটুকু কী করতে পারি আমরা, বাবা মাদের কী কর্তব্য। আজকে বিদেশে দেখুন স্কুলগুলিতে এখন কিন্তু আর পানিশমেন্ট নেই। আমাদের দেশেও পানিশমেন্ট আছে, পানিশমেন্ট কমেছে, কিন্তু স্কুলের টিচাররা কোনো পানিশমেন্ট দেয় না। তারা অন্যরকমভাবে পানিশমেন্ট দিতে হবে, কিন্তু পানিশমেন্টটা অন্যরকম। যে খুব কথা বলছে, ক্লাসের মধ্যে খুব কথা বলে বা বিরক্ত করে, তাকে 4 ঘন্টা আলাদা ঘরে বসিয়ে দিলে একা, যে কথা বলাও যাবে না, কারোর সঙ্গে মেশাও যাবে না। যে হোমওয়ার্ক করে নিয়ে আসেনি ক্লাসে, তাকে 10 পাতা লিখতে দিয়ে দিল, একা বসে বসে 10 পাতা কমপ্লিট করতে হবে, লিখতে হবে। এই ধরনের পানিশমেন্ট চলছে, মারধর না, স্ট্রেস কম। এবার ও 10 পাতা লিখতে গেলে 10 পাতা যখন লিখবে, তখন ওর মনের মধ্যে যে জিনিসটা হবে তাতে লাভই হবে।
ওর মনের মধ্যে হবে যে না আমি ভুল করার জন্য আমাকে এই পানিশমেন্টটা নিতে হয়েছে। শুধু তাই না, হাতের লেখাটা ভালো হবে, যেটা লিখছে সেটা তার মুখস্থ হবে। আর যে স্টুডেন্টটাকে ওই ঘরের মধ্যে বসিয়ে দেওয়া হলো 4 ঘন্টা, তার কি লাভ হলো? তার ওই চুপ থাকাটা একটা বড় লাভ, খুব লাভ। কথা বলল না, তাতে ওর মনের মধ্যে যেটা হলো যে না আমাকে আগামী দিনে এইভাবে করলে আমি তো একা একা থাকতে পারি না, তাহলে ও কথা বলা অটো কোর্সে কমিয়ে দেবে। যাই হোক, আজকে আমি এই প্রসঙ্গে আপনাদেরকে তুলে ধরলাম যে আগামী প্রজন্মের জন্য আমরা কতটুকু ভাবি। আমাদের পিতামাতা, আমরা যে পিরিয়ড পার হয়ে এসেছি, আমরা তো অনেক কিছু দেখেছি, হ্যাঁ। তো সেই জায়গার থেকে এরা অনেক কিছু না দেখেও এই মোবাইলের দিয়ে তারা কিন্তু অনেক এক্সপার্ট হয়ে গেছে। তো এই এক্সপার্ট থাকুক, প্রত্যেকের সন্তান প্রত্যেকের কাছে এক্সপার্ট থাকুক, কিন্তু তা সত্ত্বেও আমাদের যেন ওভার এক্সপেকটেশন আমাদের ছেলেমেয়েদের প্রতি না থাকে। আমরা চাইব স্ট্রেস ফ্রি তারা মানুষ হোক, দেশের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো হবে তাতে। আজ এই পর্যন্তই। যদি আমার টপিকস ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন। এটা আমার মানে রিকোয়েস্ট। সাবস্ক্রাইব করলে আমি আপনাদের আগামী দিনে আরও ভালো ভালো কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।